আধুনিক বাংলা কবিতার একজন স্মরণীয় কবি হলেন সমর সেন। বাংলা কাব্যজগতে সমর সেনের প্রতিষ্ঠা একজন নাগরিক কবি হিসাবে, মধ্যবিত্ত শ্রেণীর নাগরিক কবি হিসাবে। এখানে যে শ্রেণীগত পরিচয়টা দিলাম সেটাও বিশেষ কারণে স্মরণীয়, কারণ তার কবিতার মধ্যে মধ্যবিত্ত শ্রেণীর আশা আকাঙ্ক্ষা স্বপ্ন বেদনা যেভাবে উঠে এসেছে অন্যান্য শ্রেণীর কথা সেভাবে উঠে আসেনি, তাই তাকে মধ্যবিত্ত শ্রেণীর কবি বলা হচ্ছে। অন্যদিকে তাকে নাগরিক কবি বলা হচ্ছে। বুদ্ধদেব বসু 1937 খ্রিস্টাব্দে প্রকাশিত তার কয়েকটি কবিতার সমালোচনা করতে গিয়ে বলেছিলেন, সমর সেন হলেন কলকাতা শহরের কবি, নাগরিক কবি। তাকে নাগরিক কবি হিসেবে চিহ্নিত করার বিশেষ কারণ হলো তার কবিতার মধ্যে নগর জীবনের ছবি যেভাবে উঠে এসেছে অন্যান্য কবির কবিতায় সেভাবে উঠে আসেনি। 20 শতকের সূচনা থেকেই বাংলা কবিতার প্রেক্ষাপট পরিবর্তিত হয়ে যাচ্ছিল। সাধারণত বাংলা কবিরা প্রকৃতি প্রেমিক, প্রকৃতির রূপ রস গন্ধ সুধা যেভাবে কবিরা আস্বাদন করেছেন, বাংলা কবিতায় সেইভাবে তার সেই অনুভূতিকে তুলে ধরেছেন। কিন্তু 20 শতকের সূচনায় আর্থসামাজিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাংলা কবিতার মধ্যে নগর জীবনও উঠে আসতে শুরু করে। তবে সমর সেনের কবিতায় যেভাবে নাগরিক জীবনের ছবি ধরা পড়েছে সেভাবে কিন্তু অন্যান্য কবির কবিতায় সেভাবে ধরা পড়েনি, তাই তাকে নাগরিক কবি হিসাবে চিহ্নিত করা হয়েছে। মূলত নগর জীবনের যে সংকট, যে অবক্ষয়িত সমাজ, ধ্বস্ত বিপন্ন যে সমাজের চিত্র, এই সমাজ যে বন্ধ্যা, এই বন্ধ্যা নগর সমাজের যে চিত্র সমর সেন তার কবিতার মধ্যে তুলে ধরেছেন, সেখানে তাকে নাগরিক কবি হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে তিনি নাগরিক কবি হলেও তার অন্তর্গহনে আরেকটি সত্তা উপস্থিত ছিল, সেটি হলো তার রোমান্টিক কবিসত্তা। তার এই রোমান্টিক কবিসত্তার একটা উৎকৃষ্ট ফসল হলো মহুয়ার দেশ কবিতাটি। দ্বাদশ শ্রেণীর পাঠ্য এই মহুয়ার দেশ কবিতাটি আজকের আলোচনার বিষয়। সমর সেনের জন্ম 1916 সালের 10ই অক্টোবর কলকাতার বাগবাজারে। খ্যাতনামা বাঙালি পণ্ডিত ও গবেষক দীনেশচন্দ্র সেনের বাড়িতে। ইনি ইতিহাসের গবেষক ছিলেন। মানে দীনেশচন্দ্র সেন বাংলা সাহিত্যের প্রখ্যাত লেখক ও ইতিহাস প্রণেতা। এই পণ্ডিত ও গবেষক দীনেশচন্দ্র সেনের বাড়িতেই তার জন্ম। ইনি ছিলেন সমর সেনের পিতামহ। সমর সেনের বাবা ছিলেন অরুণচন্দ্র সেন, দীনেশচন্দ্রের দ্বিতীয় সন্তান এবং পেশায় ইতিহাসের অধ্যাপক। মা চন্দ্রমুখী ছিলেন নাগপুরের প্রবাসী এবং বঙ্কিমচন্দ্রের বন্ধু জগদীশনাথ রায়ের দৌহিত্রী। একান্নবর্তী পরিবারের নানা অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে বড় হয়েছিলেন কবি। তাঁর এইসব অভিজ্ঞতা সমৃদ্ধ হয়ে প্রকাশিত হয়েছে সমর সেনের অনন্য আত্মজীবনীমূলক গ্রন্থ বাবু বৃত্তান্তে। 1936 সালে স্কটিশ চার্চ কলেজ থেকে ইংরেজিতে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে বিএ পাশ করেন। 1938 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে এমএ উত্তীর্ণ হন। 1931 সালে ছাত্রছাত্রীদের আন্তর্বিশ্ববিদ্যালয় পত্রিকা শ্রীহর্ষে তার প্রথম কবিতা তুমি ও আমি মুদ্রিত হয়। 1937 সালে বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত স্বর্ণপদক বেচে তিনি প্রকাশ করেন তাঁর প্রথম কাব্যগ্রন্থ কয়েকটি কবিতা।
1940 সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ গ্রহণ। 1942 সালে প্রকাশিত হয় তার তৃতীয় কাব্যগ্রন্থ নানা কথা। 1943-এ খোলা চিঠি এবং 1944 সালে প্রকাশিত হয় তার শেষ কাব্যগ্রন্থ তিন পুরুষ। 1987 সালে 23শে আগস্ট সমর সেন প্রয়াত হন। গোষ্ঠী এবং দলীয় রাজনীতির বাইরে জাগ্রত মুক্ত কণ্ঠ প্রতিবাদী স্বাধীন বিবেকের অন্য নাম সমর সেন। সুতরাং দেখতে পাচ্ছি 1944 সালে তাঁর শেষ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়, কিন্তু উনি প্রয়াত হচ্ছেন 1987 সালে। তাহলে বাংলা কাব্যজগতে তার অবস্থান খুব বেশি দিনের জন্য নয়। তিনি বিভিন্ন কারণে বাংলা কাব্য জগৎ থেকে স্বেচ্ছাবসর নিয়েছিলেন। তার বিশেষ কারণ হলো তিনি যে মার্ক্সীয় দর্শনে বিশ্বাসী হয়েছিলেন, যে মার্ক্সবাদের দ্বারা তিনি দীক্ষিত হয়ে তার কবিতা লিখছিলেন। একটা সময়ে তার মনে হয়েছিল যে তিনি যে শ্রেণীতে অবস্থান করেন, যে মধ্যবিত্ত শ্রেণী, সেই শ্রেণী থেকে উত্তীর্ণ হয়ে তিনি কবিতা লিখতে পারছেন না। কবিতায় তিনি যে বক্তব্যকে তুলে ধরছেন, সেই বক্তব্যকে তুলে ধরা এবং নিজের ব্যক্তিগত জীবনে সেটাকে বিশ্বাস করা বা নিজের ব্যক্তিগত জীবনে তাকে প্রতিষ্ঠা করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই একটা সময় তিনি কাব্য রচনায় উৎসাহ হারান এবং তিনি কবিতা লেখা বন্ধ করে দেন। এবং তারপর তিনি তো অনেক দিন জীবিত থাকছেন। তিনি এই যে স্বেচ্ছাবসর নিয়েছিলেন, তিনি কিন্তু আবার পুনরায় তার কাব্যজগতে ফিরে আসেননি, কোনো কবিতা লেখেননি। এখানে সমর সেন এখানে অদ্বিতীয়। এখানে তার একটা বিশেষ প্রতিবাদী কণ্ঠ আমরা দেখতে পাচ্ছি। বাংলা কবিতায় অনেকেই কবিতা লিখেছেন বা অনেক সাহিত্যিক লেখেন, আমি কাউকে ছোট করছি না, কিন্তু অনেকেই কাজে যেটা করার চেষ্টা করেন বা মুখে যেটা বলেন, নিজের ব্যক্তিগত জীবনে তিনি মানুষ হিসাবে সেরকম নন। সমর সেন এই দ্বিচারিতা করেননি। তাই এখানেই তিনি স্মরণীয় হয়ে থাকবেন যে তিনি যা বিশ্বাস করেন তাকেই বলেছেন। যাকে তিনি নিজের জীবনে প্রতিষ্ঠা করতে পারছেন না, নিজের ব্যক্তিগত জীবনে যাকে তিনি কাজে রূপান্তরিত করতে পারছেন না, সেই কথা তিনি তুলে ধরেননি। একটা সময় আমাদের বাঙালি জীবনে মার্ক্সীয় দর্শনে দীক্ষিত হয়েছিলেন অনেক বাঙালি। তার মনে হয়েছিল এটা একটা উন্মাদনা। এই সত্য যখন তার কাছে উদ্ঘাটিত হয়েছিল, মার্ক্সবাদকে তিনিও জীবনে গ্রহণ করেছিলেন। তিনি যখন বুঝলেন যে তিনি এই শ্রেণী থেকে উত্তীর্ণ হতে পারবেন না, প্রকৃত বিপ্লবী হতে গেলে প্রথমেই তাকে শ্রেণী থেকে উত্তীর্ণ হতে হবে। যাদের কথা বলছেন বা যেটা চাইছেন সেই শ্রেণীতে যদি পৌঁছাতে না পারেন, তাহলে সেই কথা বলার কোনো মানেই হয় না। তাই কবি যখন নিজের ভিতর থেকে বুঝলেন যে তিনি ব্যক্তিগত জীবনে নিজের শ্রেণী থেকে উত্তীর্ণ হতে পারবেন না, তিনি যে মধ্যবিত্ত শ্রেণীতে জীবনযাপন করেন, যেখানে তার জন্ম, এই শ্রেণীকে উত্তীর্ণ হওয়া তার পক্ষে সম্ভব নয়, এই সত্য যখন তার কাছে প্রকাশিত হয়েছিল, তখন তিনি এই দ্বিচারিতা করতে চাননি। তাই বাংলা কবিতা থেকে তিনি অবসর গ্রহণ করেন। তবে তিনি তার বিভিন্ন সম্পাদকীয় লেখা বা তিনি যে সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন, সেখানে তার প্রতিবাদী কণ্ঠ আমরা প্রতিনিয়তই শুনতে পেয়েছি। তিনি হয়তো কবিতার মধ্যে আর লেখেননি, কিন্তু তিনি চেষ্টা করেছিলেন সংবাদপত্রের সঙ্গে যুক্ত হয়ে প্রতিবাদটাকে এগিয়ে নিয়ে যেতে। তো সমর সেন বাংলা কবিতায় বিভিন্ন কারণে স্মরণীয়। এক, তিনি নাগরিক কবি। তার কবিতাতেই প্রথম নগর জীবন যেভাবে উঠে এসেছে,
অন্য কবিদের কবিতায় সেভাবে নগর জীবন উঠে আসেনি, এ কারণে তিনি স্মরণীয়। দ্বিতীয়ত, বাংলা কবিতায় তিনি প্রথম সার্থক গদ্য কবিতার স্রষ্টা। গদ্য ছন্দের বা গদ্য কবিতার জন্ম রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই, কিন্তু সার্থক গদ্য কবিতা সৃষ্টি হচ্ছে সমর সেনের হাত ধরে। মূল কবিতাটির ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়ার আগে আমাদের কবিতাটি পাঠ করে নিতে হবে। চলো আগে কবিতাটি পড়ে নিই। মহুয়ার দেশ। মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় এঁকে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ, আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়। সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ। সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য, আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল নামক মহুয়ার গন্ধ। এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ, আর শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। সুতরাং বোঝা যাচ্ছে মহুয়ার দেশ এই কবিতাটি কবির রোমান্টিক সত্তার প্রকাশ পেয়েছে। কবি রোমান্টিক সত্তা এইভাবেই প্রকাশ পেয়েছে, কবি যেহেতু নাগরিক জীবনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে কবিতাটি লিখছেন। নগর জীবনে অভ্যস্ত কবি নাগরিক যান্ত্রিক জীবন, একঘেয়েমি ক্লান্তিকর জীবনকে তিনি মেনে নিতে বাধ্য হচ্ছেন। এই নগর জীবনের মধ্যে কোনো স্পানস্ফূর্তি নেই, কোনো সজীবতা নেই। ধ্বস্ত নাগরিক সমাজে, মূল্যবোধহীন নাগরিক সমাজে তিনি থাকলেও এই জীবনকে তিনি মনে প্রাণে মেনে নিতে পারেন না। তাই তার ভিতরের যে কবিসত্তা, তার ভিতরের মন বারবার এই নগর জীবন থেকে চলে যেতে চান প্রকৃতির সান্নিধ্য পাওয়ার জন্য সবুজ প্রকৃতির কোলে। সেখানে তিনি প্রাণের যে সজীবতা, প্রকৃতির সংস্পর্শে এসে জীবনের যে প্রকৃত জীবন রস ও সুধা তাকে আস্বাদন করতে চান। যেভাবে মহুয়ার দেশে, অর্থাৎ সাঁওতাল পরগনাকে এখানে মহুয়ার দেশ বলা হচ্ছে, সেই মহুয়ার দেশে সাঁওতাল পরগনার যে জনজীবন, সেখানে প্রকৃতি এবং মানুষ একাত্ম হয়ে অবস্থান করে। সেখানে যেভাবে প্রকৃতির সন্তানেরা প্রকৃতির কোলে বেড়ে ওঠে, জীবন অতিবাহিত করে, সেই জীবনকে নগর জীবনে থাকতে বাধ্য কবি পেতে চান। নগরে থাকলেও তিনি সেই গ্রাম, সবুজ ঘেরা গ্রামীণ জীবনকে মনে প্রাণে পেতে চান। তার মন বারবার ছুটে যায় সেই গ্রামে, যেখানে জীবনের সজীবতা আছে, যেখানে জীবনের প্রাণ আছে, যেখানে প্রকৃত জীবন রসকে আস্বাদন করতে পারা যায়। এখানে আমরা কবিতাটি যখন পড়ছি তখন আমরা দেখতে পাচ্ছি যে কবিতাটি শুরু হচ্ছে নগর জীবনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে। শহর কলকাতারই কোনো একটা জলাশয়ের চিত্রকে যদি আমরা প্রথমেই দেখি, দেখব যে সূর্য যখন অস্ত যায়, প্রকৃতি তো কৃপণ নন, প্রকৃতি তার সৌন্দর্য সব জায়গাতেই কিন্তু ছড়িয়ে দিতে চান। তাই শহর কলকাতাতেও যখন প্রকৃতি কিছুটা নির্মল থাকে, তখন প্রকৃতির সেই সৌন্দর্যকে
এই কলকাতার বুকেও দেখতে পাওয়া যায়। কবি সব সময় না হলেও মাঝে মাঝেও দেখতে পাওয়া যায়। তাই কবিতাটি প্রথমেই শুরু হচ্ছে মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে। মাঝে মাঝে শব্দটি এখানে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, যে কবি মাঝে মাঝে এই শহর কলকাতার প্রেক্ষাপটে দাঁড়িয়েও, এই যান্ত্রিক সভ্যতার বুকে দাঁড়িয়েও, বন্ধ্যা নগর জীবনের বুকে দাঁড়িয়েও প্রকৃতির সৌন্দর্যকে কবি দেখতে পান। বলা ভালো, কবি সেটাও পেতে চান বলেই দেখতে পান। তাই মাঝে মাঝে কি দেখেন, মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় একে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় একে, এখানে সূর্যকে অলস বলা হচ্ছে কেন? অর্থাৎ সারা দিনের কাজ করার পর, সারা দিন সূর্য তার কাজ করার পর সে এবার অস্ত যাবে। সারা দিনের যে ক্লান্তি, এই ক্লান্তির জন্যই সে এবার বিশ্রাম নিতে চায়। এই নিতে চাওয়ার জন্যই সে অলস। এই অলস সূর্য দেয় একে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। এবার সূর্য যখন অস্ত যাচ্ছে, সেই অস্ত যাওয়ার মুহূর্তে সূর্যের রং কীরকম হয়? গলিত সোনার মতো হয়ে যায়। মানে সূর্যের যে রক্তিম আভা, সেটা জলের মধ্যে প্রতিফলিত হয়েছে। এবার জলের মধ্যে যখন প্রতিফলিত হয়েছে সেই সূর্য, এবার জলে একটা হাওয়া দিলে সেই জলস্রোত তো কাঁপে, তার ফলে সেই প্রতিফলনটা অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে গেছে। সেই জলটাকে তখন মনে হচ্ছে গলিত সোনা। সোনা গলে গেলে যেরকম তার আকার হয় এবং তার যেরকম তাকে দেখতে লাগে, এখানে সূর্য প্রতিফলিত হয়ে জলে পড়েছে এবং এবার জলস্রোত হাওয়ায় কাঁপছে, বা যে হালকা হালকা মৃদু মৃদু হাওয়া দিলে যেরকম ঢেউ সৃষ্টি হয়, তার ফলে যে জলটা যে কাঁপে, তার ফলে প্রতিফলনটা চারিদিকে যে ছড়িয়ে গেছে, এর ফলে গলিত সোনার মতো লাগছে, কিন্তু উজ্জ্বল লাগছে। সূর্যের যে উজ্জ্বল রক্তিম আভা, সেই কারণে সেই জলের স্রোতটাকেও তখন উজ্জ্বল লাগছে। উজ্জ্বল আলোর স্তম্ভ, আলোর স্তম্ভের মতো লাগছে। গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। সূর্যটা জলে প্রতিফলিত হয়েছে এবং মৃদু হাওয়া দেওয়ার ফলে সেটা যেহেতু ছড়িয়ে যাচ্ছে, তাই সূর্যটাকে তখন প্রতিফলনটাকে স্তম্ভের মতো দেখতে লাগছে। গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভের মতো লাগছে সেই প্রতিফলনটা। আর সময়টা হচ্ছে সন্ধ্যা। সন্ধ্যার সময় একদিকে দিনের অবসান ঘটছে, এটা সন্ধিক্ষণ, অন্যদিকে রাত্রি শুরু। এরকম একটা সন্ধিক্ষণের চিত্র, প্রকৃতির চিত্র, এক মনোমুগ্ধকর দৃশ্য। কবি প্রাণ ভরে এই দৃশ্যকে আস্বাদন করতে চান। কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে কবির এই রোমান্টিক এই যে সৌন্দর্য সত্তা, এই সৌন্দর্য ভাবনা বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হচ্ছে না। কেন হচ্ছে না? আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়, সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। কবি যখন আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়, এখানে ধূসর শব্দটা ভীষণ গুরুত্বপূর্ণ। যেহেতু আমি প্রথমেই বলেছি যে সমর সেনের কবিতার প্রেক্ষাপট হচ্ছে কলকাতার নগর জীবন, তাই নগর জীবনের প্রেক্ষাপটে যেহেতু কবি কবিতা লিখছেন, তাই এখানে সবুজ এই শব্দটা বেশি প্রাধান্য পাচ্ছে না। নগর জীবনের চিত্রকে তুলে ধরার জন্য এখানে ধূসর শব্দই যেন বেশি প্রাধান্য পায়। ধূসর, যা মলিন, জীবন এখানে মলিন, তাই ধূসর রং মধ্য দিয়ে এই মলিনতাকেই কবি প্রকাশ করতে চেয়েছেন ধূসর ফেনায়।
গলিত সোনার মতো উজ্জ্বল আলোস্তম্ভ, আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফানায়। এই যে সূর্য, এই যে সূর্যের রক্তিম আভা, এই যে উজ্জ্বলতা, এই উজ্জ্বলতা জলের অন্ধকারে ধূসর ফেনায় যেন আগুন লাগিয়ে দিয়েছে। কবির মনে হচ্ছে যেন সেই অন্ধকারকে দূর করছে এই উজ্জ্বল আলো। কিন্তু ঠিক সেই মুহূর্তেই সেই উজ্জ্বল স্তব্ধতা শব্দটাও ভীষণ গুরুত্বপূর্ণ। উজ্জ্বল স্তব্ধতায় কবি এই যে সূর্যের যে রক্তিম উজ্জ্বল যে দৃশ্য, এই যে উজ্জ্বল প্রকৃতির দৃশ্যকে কবি আস্বাদন করছিলেন, এতক্ষণ যে কবি এই চিত্রটাকে দেখছিলেন মন দিয়ে, প্রাণ দিয়ে, এই দৃশ্য আর থাকলো না। কবির মনের মধ্যে এটা চিত্র হয়ে গেছে, একটা স্থির চিত্রের মতো হয়ে গেছে, এটা স্তব্ধ হয়ে গেছে। কেন স্তব্ধ হয়ে গেছে? কারণ প্রকৃতির এই প্রাণস্ফূর্তি, এই যে প্রাণটা ছিল এতক্ষণ, যে প্রকৃতি, যে প্রাণ, প্রকৃতিতে এই যে একটা নির্মল দৃশ্য এতক্ষণ ধরে কবি দেখছিলেন, সেটা ঢাকা পড়ে যাচ্ছে নাগরিক দূষণে। কলকাতা শহরের বায়ু বিষাক্ত বায়ু, দূষিত বায়ু। সেই দূষিত বায়ু এই সৌন্দর্য ও প্রকৃতিকে গ্রাস করে ফেলল। তাই এই চিত্রটা কবির কাছে স্থির চিত্রে পরিণত হলো, এটা প্রাণ হারিয়ে ফেলল। তাই এই উজ্জ্বল স্তব্ধতায় এই শব্দটি তিনি ব্যবহার করেছেন। এই লাইনটা ভীষণ গুরুত্বপূর্ণ, এর ব্যাখ্যাটাও গুরুত্বপূর্ণ। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। এই উজ্জ্বল স্তব্ধতায় এই প্রেক্ষাপটে কি হলো, যে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস, নাগরিক জীবনে, নাগরিক সভ্যতার যে দূষণ, সেই দূষণ এসে এই স্নিগ্ধ প্রকৃতিকে গ্রাস করে ফেলল। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। শুধু প্রকৃতিকে গ্রাস করলো নয়, প্রকৃতির মানুষদেরও গ্রাস করে ফেললো। অর্থাৎ কবিও এই নাগরিক দূষণে আচ্ছন্ন হয়ে গেলেন। শীতের দুঃস্বপ্নের মতো, এখানে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো, এগুলো ছোট প্রশ্ন হিসেবে খুব গুরুত্বপূর্ণ। ধোঁয়াকে এখানে বঙ্কিম বলা হয়েছে কেন? অর্থাৎ নগর সভ্যতার যে কলকারখানায় যানবাহনের যে বিষাক্ত বায়ু, এই বায়ুতেই তো আমরা নিঃশ্বাস নিই। শহরের মানুষ তো এই বায়ুতেই নিঃশ্বাস নিচ্ছে। এই নিঃশ্বাস মানুষের স্বাস্থ্যের পক্ষে ভীষণভাবে ক্ষতিকর, সেটা বোঝানোর জন্যই কবি এখানে বঙ্কিম শব্দটি ব্যবহার করেছেন। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে। কীরকম ঘরে আসে? কবির কাছে কীরকমভাবে এই নিঃশ্বাসটা ফিরে আসে? শীতের দুঃস্বপ্নের মতো। অর্থাৎ শীতের যে কঠিন শীতলতা, সেটাকেই কবি দুঃস্বপ্ন বলেছেন। শীত তো প্রাণকে হরণ করে নেয়। শীতের প্রকৃতির তো কোনো জৌলুস থাকে না, একটা নিষ্প্রাণ। এইটা বোঝাতেই, শহরের প্রকৃতির রূপ বোঝাতে গিয়ে তাই কবি শীতের দুঃস্বপ্ন শব্দটি ব্যবহার করেছেন। শীতের দুঃস্বপ্নের মতো নাগরিক জীবন যখন কবিকে গ্রাস করে ফেলেছে, তখন সেই দুঃস্বপ্নের জাল ছিন্ন করে প্রকৃতির বুকে আশ্রয় নেয়ার জন্য কবির মনে পড়েছে মহুয়া দেশের কথা। অর্থাৎ কবি এই নাগরিক প্রেক্ষাপটে দাঁড়িয়েই মহুয়ার দেশের স্বপ্ন দেখেছেন। এখানে কবির রোমান্টিক সত্তার প্রকাশ ঘটেছে এই সুদূর চারিতার, এই অতীত চারিতার মধ্য দিয়ে। অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ। সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারু দীর্ঘ রহস্য। এখানে মহুয়ার দেশের বর্ণনা দিতে গিয়ে কবি কি বলেছেন, যে অনেক অনেক দূরে আছে, তাতে নাগরিক এই কলকাতা শহর থেকে অনেক দূরে সেই সাঁওতাল পরগনা, সেই মহুয়ার দেশ। সেখানে প্রকৃতি কেমন? সেখানে মেঘমদির মহুয়ার দেশ, অর্থাৎ মেঘের দ্বারা মত্ত সেই দেশ। সেই মহুয়ার দেশ কবির মনে এক মত্ততা সৃষ্টি করে। কবি প্রকৃতির রসে
নিমজ্জিত হয়ে যান। সেই প্রকৃতি কবির মধ্যে এক উন্মাদনা সৃষ্টি করে। তাই সেই প্রকৃতিকে কবি পেতে চান এই নাগরিক জীবনের দুঃস্বপ্ন থেকে উত্তীর্ণ হবার জন্য। সেই প্রকৃতির মধ্যে কবি কি দেখেন, যে সেখানে সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য। তাহলে মহুয়ার দেশে সমস্তক্ষণ সারা দিন পথের দুধারে কিসের ছায়া ফেলে? দেবদারুর দীর্ঘ রহস্য। দেবদারু গাছ তো লম্বায় অনেক বড় হয়, এখানে তার দীর্ঘ রহস্য বলতে তার যে ছায়ার যে বিস্তৃতি, অর্থাৎ তার বনের যে বিস্তৃতি, সেই নিবিড় যে ঘন বন, সেই বিস্তৃতিকে বোঝাতে গিয়ে এখানে দীর্ঘ রহস্য শব্দটি ব্যবহার করেছেন। এছাড়াও এই দীর্ঘ রহস্যের মধ্য দিয়ে কবি আসলে বোঝাতে চেয়েছেন দেবদারু বনের এই যে ঘন নিবিড় যে জঙ্গল বা এই যে প্রকৃতি, এই প্রকৃতি কবির মধ্যে একটা অনির্দিষ্টের অনুভূতি, যা অনির্বচনীয় অনুভূতি জাগায়। এই কারণেই দীর্ঘ রহস্য শব্দটি কবি ব্যবহার করেছেন। আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস, এখানে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস বলতে দীর্ঘশ্বাস হলো সমুদ্রের গর্জনকে কবি বুঝিয়েছেন। আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। এখানে দীর্ঘশ্বাস এবং নির্জন নিঃসঙ্গতা কবির নাগরিক জীবনের অঙ্গ। নাগরিক জীবনের যে দীর্ঘশ্বাস, যে ক্লান্তি নৈরাশ্য, তাকেই বোঝাতে যে কবি দীর্ঘশ্বাস শব্দটি ব্যবহার করেছেন। এবং নির্জন নিঃসঙ্গতা, নাগরিক জীবনের মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই মনের ভিতরে অন্তর্গহনে নিঃসঙ্গ, একাকী। এই নিঃসঙ্গতা, এই দীর্ঘশ্বাসকে আলোড়িত করে কে? মহুয়ার দেশের প্রকৃতি। আমার ক্লান্তির ওপরে ঝরুক মহুয়া ফুল। তাই কবি তার মনের মধ্যের এই নিঃসঙ্গতা কাটাতে, নিজের মনের এই দুঃস্বপ্ন থেকে মুক্ত হতে, জীবনের দীর্ঘশ্বাস থেকে বেরিয়ে আসতে কবি কামনা করেছেন তিনি কামনা করেছেন যে তার শরীরের ওপর ঝরে পড়ুক, তার ক্লান্তি অবসান ঘটানোর জন্য তার শরীরের ওপর ঝরে পড়ুক মহুয়া ফুল। তিনি মহুয়া ফুলের দ্বারা যেন স্নান করতে চেয়েছেন। আর কি চেয়েছেন? নামুক মহুয়ার গন্ধ। এখানে মহুয়া ফুল থেকে এক প্রকার মদ তৈরি হয়। এই প্রকৃতিজাত মদের সুধা পান করে প্রকৃতির সন্তানেরা। কবি ঠিক সেই রকমভাবেই এই মহুয়া ফুলের গন্ধে মাতোয়ারা হয়ে আসলে প্রকৃতির সুধাকেই যেন পান করতে চেয়েছেন। এখানে নাগরিক জীবনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে কবি এই যে মহুয়ার দেশের স্বপ্ন দেখেছেন, এই যে নাগরিক বন্ধা পটভূমিতে দাঁড়িয়ে এই যে একটা সজীব প্রকৃতির স্বপ্ন কবি নিজের মনের মধ্যে লালন করছেন, এ কারণেই এখানে কবির রোমান্টিক সত্তা প্রকাশিত হয়েছে। আজকে এই পর্যন্তই। পরবর্তী স্তবক আলোচনা করব পরবর্তী ভিডিওতে। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।